এশিয়ান পেইন্টস নামটা শুনলেই মনে হয় ভারতের পেইন্ট মার্কেটের একছত্র রাজা, কিন্তু সেই রাজার সিংহাসন কি এখন সত্যিই তলমল করছে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই গভীরভাবে খতিয়ে দেখব, বোঝার চেষ্টা করব এই প্রভাবশালী কোম্পানির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? যে কোম্পানিটা বছরের পর বছর ধরে মার্কেট লিড করে এসেছে তারা কি এখন সত্যি চাপের মুখে? আজকের আলোচনা কিন্তু ঠিক এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই। আচ্ছা, এই উত্তরটা পেতে গেলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখে নেব এশিয়ান পেইন্টস আসলে কতটা বড় খেলোয়াড়। তারপর আমরা ডুব দেব তাদের একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে, যেটা কিন্তু বেশ কিছু মজার আর একটু বিভ্রান্তিকর সংকেত দিচ্ছে। আর শেষে বাজার আর টেকনিক্যাল চার্ট কি বলছে সেই সব বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করব যে একজন বিনিয়োগকারীর সামনে এখন কি পথ খোলা থাকতে পারে। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আগে দেখে নিই এই এশিয়ান পেইন্টস আসলে কতটা বড় আর প্রভাবশালী একটা কোম্পানি। দেখুন, এশিয়ান পেইন্টস কিন্তু শুধু ভারতের ১ নম্বর কোম্পানি নয়, এটা একটা গ্লোবাল প্লেয়ার। ১৫টারও বেশি দেশে এদের নিজেদের অফিস আছে, আর ৬০টারও বেশি দেশে এদের প্রোডাক্ট চলে। আর এদের ব্যবসা কিন্তু এখন আর শুধু রঙে আটকেনি, হোম ডেকোর, বাথ ফিটিংস, মানে পুরো হোম সলিউশনের জগতেই এরা পা রেখেছে। আর হ্যাঁ, সেন্সেক্স আর নিফটি 50-র মতো বড় বড় ইন্ডেক্সের অংশ হওয়াটা এটাই প্রমাণ করে যে এটা শুধু একটা কোম্পানি নয়, ভারতের অর্থনীতির একটা বড় স্তম্ভ। আচ্ছা, কোম্পানির প্রোফাইল তো বোঝা গেল, এবার আসা যাক আসল কথায়, মানে এই আলোচনার মূল যে ধাঁধাটা সেটার দিকে। আর সেটা হলো কোম্পানির একদম সাম্প্রতিক কোয়ার্টারের রেজাল্ট, যা কিন্তু বেশ কিছু গোলমেলের সংকেত দিচ্ছে। শুরুটা কিন্তু ভালো খবর দিয়েই। দেখুন, কোম্পানি আগের বছরের চেয়ে প্রায় 4% মানে 3.9% বেশি পেইন্ট বিক্রি করেছে। সোজা কথায় বাজারে এদের জিনিসের চাহিদা কিন্তু বেড়েছে। কিন্তু টুইস্টটা ঠিক এখানেই। এত বেশি পেইন্ট বিক্রি করেও কোম্পানির মোট আয় মানে রেভিনিউ উল্টে 0.2% কমে গেছে। ভাবা যায়, জিনিস বেশি বিক্রি হচ্ছে কিন্তু টাকা কম আসছে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? এই যে দেখুন, এই স্লাইডটাতেই পুরো ধাঁধাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে বিক্রি বাড়ছে আর অন্যদিকে আয় কমছে। কিন্তু কেন এই উল্টো ছবিটা আমরা দেখতে পাচ্ছি? চলুন এর কারণটাই এবার খুঁজে বের করা যাক। এর পেছনের মূল কারণটা হলো কম্পিটিশন। বাজারে টিকে থাকতে কোম্পানিকে প্রচুর ডিসকাউন্ট দিতে হয়েছে, বিজ্ঞাপনে খরচও বাড়াতে হয়েছে। মানে সোজা কথায় বলতে গেলে প্রতিটা প্রোডাক্ট বেচে তাদের যে লাভটা হচ্ছিল সেই মার্জিনটা কমে গেছে। তবে এর মধ্যে একটা ভালো দিকও আছে, সেটা হলো দেশের বাইরে মানে ইন্টারন্যাশনাল মার্কেটে এদের ব্যবসা কিন্তু প্রায় 8.5% বেড়েছে, তো ওটা একটা পজিটিভ দিক। আচ্ছা, কোম্পানির পারফরমেন্স তো বুঝলাম, এবার চলুন একটু টেকনিক্যাল চার্টের দিকে তাকানো যাক। মানে চার্ট কি বলছে স্টকের ভবিষ্যৎ নিয়ে? আর এখানেও কিন্তু একটা দারুণ লড়াই চলছে বুলস আর বেয়ার্সের মধ্যে। মানে একদিকে একদল ভাবছে দাম বাড়বে আর অন্যদিকে আরেক দল ভাবছে দাম কমবে। এই টেবিলটা দেখলেই বাজারে কনফিউশনটা একদম পরিষ্কার বোঝা যায়। কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর বলছে সেল, মানে এখনই বিক্রি করে দেওয়া উচিত, শর্ট টার্মে স্টকটা দুর্বল। আবার অন্য কিছু ইন্ডিকেটর ঠিক তার উল্টো কথা বলছে, তারা বলছে বাই, কারণ মিডিয়াম টার্মে এটা শক্তিশালী হতে পারে। তো বুঝতেই পারছেন, এই মিক্সড সিগন্যালের মানে হলো ট্রেডারদের জন্য পরিস্থিতি এখন বেশ অনিশ্চিত। টেকনিক্যাল চার্টের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন রিয়েল ওয়ার্ল্ডে ফেরা যাক। মানে বড় বড় ব্রোকারেজ হাউস আর বাজার বিশ্লেষকরা তারা কি ভাবছেন এই স্টকটা নিয়ে? এখানেও কিন্তু ছবিটা খুব একটা আলাদা নয়। দেখুন, বেশিরভাগ বড় বড় ব্রোকারেজ ফার্ম হোল্ড বা রিডিউস রেটিং দিয়েছে। এর মানে হলো তারাও এই মুহূর্তে স্টকটা নিয়ে খুব একটা লাফালাফি করছে না, বরং একটু সতর্ক। আর তাদের দেওয়া প্রাইস টার্গেটগুলো দেখুন, এখনকার দামের খুব কাছাকাছি, মানে খুব বড় কোনো আপসাইড তারা এখনই দেখছে না। তবে এই সব কিছুর মধ্যে একটা বড় পজিটিভ খবরও কিন্তু আছে। শোনা যাচ্ছে জিএসটি কাঠামোতে কিছু পরিবর্তন আসতে পারে, আর সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু পেইন্টের দাম কমতে পারে আর তাতে চাহিদাও বাড়তে পারে। আর এটা হলে কিন্তু লাভ শুধু এশিয়ান পেইন্টসের নয়, পুরো পেইন্ট ইন্ডাস্ট্রির জন্য এটা একটা দারুণ খবর হবে। তো এত সব ডেটা, এত অ্যানালিসিস, এসব কিছুর পর প্রশ্নটা হলো একজন বিনিয়োগকারী হিসেবে এখন কি করা উচিত? চলুন ব্যাপারটাকে দুটো আলাদা টাইমলাইন বা সময়সীমার কথা মাথায় রেখে ভাবা যাক। দেখুন, এখানে দুটো আলাদা পথ পরিষ্কার দেখা যাচ্ছে। প্রথমটা হলো শর্ট টার্ম ট্রেডারদের জন্য। তাদের জন্য পরামর্শ হলো একটু ধৈর্য ধরা, মানে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটা নির্দিষ্ট লেভেলের ব্রেকআউটের জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর দ্বিতীয় পথটা হলো লং টার্ম ইনভেস্টরদের জন্য, যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান। তাদের জন্য কিন্তু এই দাম কমাটা একটা সুযোগ হতে পারে। তারা অল্প অল্প করে শেয়ার কেনার কথা ভাবতে পারেন।
কারণ কোম্পানির ফান্ডামেন্টালস বা মৌলিক ভিত্তি কিন্তু এখনও যথেষ্ট শক্তিশালী। আচ্ছা, বর্তমান পরিস্থিতি তো বোঝা গেল। এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। মানে আগামী দিনে কোম্পানির সামনে কি কি সুযোগ আসতে পারে আর কি কি ঝুঁকি বা থাকতে পারে। যদি আমরা গ্রোথ ড্রাইভার বা বৃদ্ধির কারণগুলোর কথা ভাবি, তাহলে কয়েকটা জিনিস কিন্তু বেশ পজিটিভ। যেমন শহরগুলোতে ডেকোরেটিভ পেইন্টের চাহিদা আবার ঘুরে দাঁড়াতে পারে, ইন্টারন্যাশনাল সেলস তো ভালোই বাড়ছে, আর কোম্পানি হোম ডেকোরের মতো নতুন ব্যবসাতেও নিজেদের বিস্তার বাড়াচ্ছে। আর ওই যে বললাম, জিএসটি থেকে একটা সুবিধা পাওয়ার সম্ভাবনা তো রয়েইছে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? ঝুঁকির দিকটাও কিন্তু ভুলে গেলে চলবে না। আর এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকি হলো কম্পিটিশন। বিশেষ করে গ্রাসিমের মতো একটা হেভিওয়েট কোম্পানি তাদের বিড়লা ওপাস ব্র্যান্ড নিয়ে বাজারে নেমে পড়েছে। এটা এশিয়ান পেইন্টসের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এর সাথে মার্জিনের উপর চাপ আর চাহিদার ওঠানামা, এই রিস্কগুলো তো থাকছেই। আর এখানেই আমরা আজকের আলোচনার একেবারে শেষে এসে পৌঁছেছি, একটা $1 মিলিয়ন প্রশ্ন নিয়ে। বাজারে যখন গ্রাসিমের মতো একটা নতুন দৈত্য ঢুকে পড়েছে, তখন এশিয়ান পেইন্টস কি তার বহু বছরের সিংহাসনটা রক্ষা করতে পারবে? এর উত্তর তো একমাত্র সময় দেবে। তবে একটা কথা বলাই যায়, এই লড়াইটা কিন্তু নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং হতে চলেছে।